হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমি মূলত দুইটা কোয়েশ্চেন কভার করব। এক হচ্ছে যে ফিনল্যান্ডে আসার জন্য কি যোগ্যতা থাকা উচিত, দ্বিতীয় হচ্ছে যে ফিনল্যান্ডে আসতে আমার কত টাকা খরচ হতে পারে। এই দুইটা খুব কমন কোয়েশ্চেন আমার ফেসবুকে, তো আমি চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে খোলামেলা আর একটু ডিটেলস ভিডিও বানানো হোক, যাতে মানুষের যে চিন্তাটা আমি আসতে পারবো কিনা বা আমার যোগ্যতাটা আছে কিনা এটা ক্লিয়ার করতে পারে, আর দ্বিতীয়ত যে সে তার ফাইন্যান্সিয়াল যে কস্টটা থাকবে সেটা কি সে বের করতে পারবে কিনা। তো ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আমি বলবো যে ভিডিওটা পুরো দেখবেন। আপনার যতগুলো কোশ্চেন আছে আশা করি যে কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য। প্রথমেই আমি যে জিনিসটা ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফিনল্যান্ডে আসতে হলে যোগ্যতা কি লাগবে। এটা খুব কমন একটা কোশ্চেন, আর এটার আনসারটাও একদমই নর্মাল। ফিনল্যান্ডে আসার জন্য যদি আপনি ব্যাচেলরও পড়াশোনা করতে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মিনিমাম এইচএসসি পাস করা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে বাংলাদেশ থেকে, প্লাস 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর বাইরে কি থাকতে হবে? এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ফিনল্যান্ডে এখন অ্যাপ্লাই করতে হলে আপনার আইএলস লাগবে, মিনিমাম আইএলস 6 লাগবে ব্যাচেলরে অ্যাপ্লাই করার জন্য। আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে 6.5 থাকা আপনার জন্য বেটার। বাট মাস্টার্সে এখনো আইএলস ছাড়া অ্যাপ্লাই করা যায়, বাট এটা হয়তো ইন ফিউচার আর থাকবে না। ভালো হয় যদি আপনি আইএলস এর প্রিপারেশনটাও সাথে নিয়ে রাখেন। এই হচ্ছে নর্মাল কথায় আপনাদের বোঝানো যে ফিনল্যান্ডে আসার জন্য যোগ্যতা কি দরকার। এই দুইটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই ফিনল্যান্ডে আসতে পারবেন, আপনার যোগ্যতা হয়ে গিয়েছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কি কি লাগবে বা ফাইন্যান্সিয়াল কস্টটা কেমন হতে পারে, এটার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম যে ভাগটা হচ্ছে আপনি শুধু টাকা দেখানো লাগবে, আর একটা হচ্ছে রিয়েল কস্ট। মূলত আপনি এই প্রসিডিওর মাঝে যখন থাকবেন এই টাকাটা সম্পূর্ণ আপনার হাত থেকে শেষ হয়ে যাবে। প্রথমেই যে কস্টটা আসবে এটা হচ্ছে আপনার যখন অ্যাপ্লিকেশন শেষ হবে, অ্যাপ্লিকেশনের পর আপনার অফার লেটার হাতে পাবেন, তখন হচ্ছে আপনি আপনার টিউশন ফি পে করবেন। এটা হচ্ছে আপনার সর্বপ্রথম খরচ ফিনল্যান্ডের জন্য যখন আপনি আপনার প্রসিডিওরটা আগাবেন। তো সর্বপ্রথমে আপনার টিউশন ফি কত হতে পারে? আমি ধরে নিচ্ছি যে 30% স্কলারশিপ আপনার কাছে আছে, আর এটা মোটামুটি ফিনল্যান্ডের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার 30-40% স্কলারশিপ দেয়। বাট এটা এখন আপনি ধরে নেবেন যে আপনার 7,000 ইউরো অ্যাটলিস্ট স্কলারশিপের পরে বা 6,000 ইউরোর মতো পড়তে পারে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 7 লাখ টাকা। এই হচ্ছে আপনার প্রথম কস্ট। দ্বিতীয় কস্টটা হচ্ছে আপনার একটা ইন্স্যুরেন্স লাগবে। কেন ইন্স্যুরেন্স লাগবে? যখন এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন আপনার এই ইন্স্যুরেন্সটা আপনার জন্য বাধ্যগত। ইন্স্যুরেন্সটার জন্য আপনাকে অ্যারাউন্ড 200 ইউরো খরচ করতে হবে, যেটা বাংলাদেশি টাকায় এখন 22,000 টাকার মতো হতে পারে। প্রথম কস্ট হচ্ছে আপনার টিউশন ফি, দ্বিতীয় কস্ট হচ্ছে আপনার ইন্স্যুরেন্স। সুইস কেয়ার বা যে কোনো ইন্স্যুরেন্স আপনার হতে পারে, যেটা ইউরোপের স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল, আপনি যে কোনো ইন্স্যুরেন্স নিতে পারেন। এরপরের ধাপ প্লাস এরপরের খরচটা কি? এরপরের খরচটা হচ্ছে এম্বাসি। এখন কথা হচ্ছে বাংলাদেশে ফিনল্যান্ডের এম্বাসি নাই, সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতে যাইতে হবে এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে কস্টটা আপনার একটু বাড়তি হয়ে যাবে, বাট তারপর আমি এই কস্টটা আপনাদের সম্পূর্ণ ভেঙে ভেঙে বলে দিচ্ছি যে আপনার কত টাকা খরচ হবে। ফিনল্যান্ডে আগে আমি যখন আসছি তখন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য কোনো টাকা দিতে হতো না। মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর যে পেমেন্ট এটা আপনি সরাসরি ইন্ডিয়াতে যাওয়ার পরে দিতে পারতেন, বাট এখন সিচুয়েশনটা একটু অন্যরকম। আপনাকে আগে পে করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট বুক করার সাথে সাথে আপনাকে 35 ইউরো পে করতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 4,000 টাকার মতো। তারপরে যখন আপনি ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়াতে যাওয়ার পরে সেক্ষেত্রে আপনাকে পরে এম্বাসির জন্য 32,000 বা 33,000 রুপির মতো দিতে হবে। সেটা বাংলা টাকায় কনভার্ট করে নেবেন, বাংলা টাকায় প্রায় 35-36,000 টাকা দিতে হবে। এরপরে হচ্ছে আপনার ভিএফএস, যে আপনি তো এখানে ফিঙ্গারপ্রিন্টটা দেবেন, ফিঙ্গারপ্রিন্টের জন্য একটা আলাদা চার্জ করা হয়, সেটা ছিল 4,000 রুপিস, এটা বাংলাদেশি টাকায় এখন হয়তো 5,000-6,000 টাকা। প্লাস হচ্ছে আপনি যে এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার পরে আপনার আরপি কার্ডটা সে দেশে পাঠাবে, সেটার জন্য একটা আলাদা কস্ট আছে। আপনি যদি চান আপনি আবার হয়তো ইন্ডিয়াতে গিয়ে আপনার আরপি কার্ডটা কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইন্ডিয়া যাতায়াতের খরচটা আবার বাড়বে। যেহেতু 15 দিন 1 মাস সময়ের মতো এখন লাগে যে আপনার আরপি কার্ড আসতে বা ডিসিশন আসতে, তো এত বড় সময় ওয়েট করা ইন্ডিয়াতে এটা আরো অনেক বেশি ব্যয়বহুল। বেস্ট অপশন হচ্ছে যে আপনি তাদের ডেলিভারি চার্জ দিয়ে আপনি বাংলাদেশ ভিএফএস থেকে হচ্ছে আপনার আরপি কার্ডটা কালেক্ট করেন। সেই ক্ষেত্রে আপনার 4,000 রুপি ছিল যেটা, সেটা হয়তো এখন বাংলাদেশ টাকায় 6,000 টাকার মতো হবে, 6,000 বা 7,000 টাকার মতো। এই আপনার হচ্ছে ফিনল্যান্ডের ভিতরে আসার আগের যে কস্টগুলো। এখন আমি যা প্রসিডিওরের মধ্যে যে খরচটা হয় সেটা বললাম। এখন কথা হচ্ছে প্রসিডিওরের বাইরে আরেকটা কস্ট, যেটা আমি ইন্ডিয়াতে গেছি আসছি এটারও তো একটা কস্ট আছে। আমি যখন গেছিলাম আমার টিকেটে আপ ডাউন কস্টই পড়ছিল প্রায় 26,000 টাকা। তো আপনি এটা টিকিট ফেয়ারের উপর কিছুটা নির্ভর করে, বাট আপনি যদি দিল্লিতে থাকেন সেক্ষেত্রে আপনার হোটেল রেন্ট প্লাস আপনার খাওয়া দাওয়া মিলায় আমি ধরে নিতে পারি যে আপনার পার ডে আপনার হয়তো 1,500 টাকার মতো খরচ হবে। আপনি যদি ভিএফএস অ্যাপয়েন্টমেন্টের একদিন আগে যান সেক্ষেত্রে হয়তো আপনি 2 দিনের কস্ট দিলে ওটা অ্যারাউন্ড 4-5 হাজার টাকার মতো আপনি কভার করে ফেলতে পারবেন। এটা হচ্ছে একদম মিনিমাম কস্ট, আপনার এক্সট্রা কোনো খরচ নয়, শুধু খাওয়া আর থাকা আর প্লাস যানবাহন। এই 3টা খরচে আপনি 5,000 টাকার মধ্যে আমার মনে হয় যে 2 দিন থাকলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। এই হচ্ছে যে কস্ট
কস্টগুলা আপনার হাতে একবারেই থাকবে না, মানে আপনি প্রসিডিউর আগাবেন, এই কস্ট এই টাকাগুলো আপনার হাত থেকে চলে যাবে। এরপরে আসতেছে যে আপনার ব্যাংক ব্যালেন্স কত টাকা শো করা উচিত। ব্যাংক ব্যালেন্স মূলত আপনাকে 1 বছরের লিভিং কস্ট দেখাইতে হয়। 1 বছরের লিভিং কস্ট এটা অ্যারাউন্ড 6,800 ইউরো আপনাকে লিভিং কস্ট দেখাইতে হয় ব্যাংক। 6,800 ইউরো এটা প্রায় এখন 8 লাখ টাকা বা 8.5 লাখ টাকাও হইতে পারে বাংলাদেশি টাকায়। তো এই টাকাটা আপনার ব্যাংকে রাখতে হবে, প্লাস হচ্ছে এটার ডকুমেন্টগুলো আপনাকে যখন আপনি ভিএফএস এ অ্যাপ্লিকেশন বা আপনার কাগজপত্র জমা দিতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন, তখন এটার একটা স্টেটমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। এখন কথা হইতে পারে যে এই টাকাটাকে আমার কতদিন সময় পর্যন্ত রাখা উচিত। এই টাকাটা আপনি ভিএফএস এ যখন যাবেন বা ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট যখন নিবেন, যে ডেটটা পাবেন, সেই ডেটটা পাওয়ার সাথে সাথে আপনি তার হয়তো মাসখানিক আগে আপনার টাকাটা রাখতে পারেন। আর যদি অল্প সময় থাকে আপনি ডেট পাওয়ার পরে এটা ব্যাংকে রাখলে তেমন কোনো সমস্যা হয় না, তো আপনি ডেট পাওয়ার পরও ব্যাংকে রাখতে পারেন। বাট এটা কবে উইথড্র করতে পারবেন, আগে যদিও উইথড্র করা যেত যে খুব দ্রুত আপনি আরপি কার্ডটা হাতে পেলে সাথে সাথে টাকাও উইথড্র করে ফেলতে পারতেন, বাট বিষয়টা এখন আর ওরকম নাই। কিছুটা অঘটন ঘটছে বলতে গেলে, আনসার্টেন কিছু ঘটনা ফিনল্যান্ডে ঘটছে, যে তাদেরকে বলা হয়েছে যে তোমার যে ব্যাংকে টাকা আছে ওইটার স্টেটমেন্ট দাও, আমরা চেক করবো। প্লাস হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ইন্টারন্যাশনাল একটা কার্ড নিয়ে আসে যেটা দেশে এখান থেকে উইথড্র করতে পারবে, তো তখন ওদেরকে বলো যে তুমি এই কার্ডটাতে টাকা উইথড্র করে দেখাও। তো সেই ক্ষেত্রে এখন বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি যদিও টাকাটা তুলতে পারেন, বাট আপনি ফিনল্যান্ডে আসার আগে মাস্ট বি আপনার এই টাকাটা রেখে দিয়ে আসবেন। আপনি রাখার পরে আবার যখন ফিনল্যান্ডে আসবেন, ঢুকবেন, ইমিগ্রেশন ক্রস করবেন, তারপরে আপনি হয়তো এই টাকাটা ব্যাংক থেকে উইথড্র করে ফেলতে পারবেন। এই হচ্ছে আমার স্ক্রিনে ফুল কস্টটা লেখা আসতেছে। প্লাস এর বাইরে আরেকটা কষ্ট হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনি ফিনল্যান্ডে আসার সাথে সাথেই তো হয়তো জব পাবেন না, তো সেই ক্ষেত্রে আপনার কিছু মাসের রিজার্ভ নিয়ে আসা উচিত। বর্তমান সিচুয়েশন যদি বলি সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট 6 মাসের রিজার্ভ নিয়ে আসা উচিত। আর 6 মাসের রিজার্ভ নিয়ে আসার জন্য কত টাকা নিয়ে আসা উচিত সেটার জন্য একটা আলাদা ভিডিও আছে। তখন ফিনল্যান্ডের আপনার 6 মাসের রিজার্ভ তখনই বুঝতে পারবেন যখন হচ্ছে আপনি ফিনল্যান্ডের লিভিং কস্ট সম্পর্কে জানতে পারবেন। তো লিভিং কস্ট নিয়ে আমার একটা ফুল ভিডিও আছে, আপনি উপরে আই বাটনটাতে হয়তো দেখতে পারতেছেন, আপনি ওইটাতে ক্লিক করে ভিডিওটা ফুল দেখে আপনি একটা অ্যাপ্রক্সিমেট ধারণা নিতে পারবেন যে আপনার কত টাকা নিয়ে আসা উচিত ফিনল্যান্ডে। তো আমার মনে হয় আমি এই ভিডিওটাতে আপনার 2টা কোয়েশ্চেনেরই আনসার সম্পূর্ণরূপে দিতে পারছি। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি যে যারা এই ভিডিওটা দেখে কোনো মনে হচ্ছে যে আপনার হেল্প হয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন বাটনটা বাজিয়ে রাখবেন, কারণ হচ্ছে পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনি দেখতে পান।